স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন। এছাড়াও থাকছে ব্রিটিশ রাজ পরিবারের বর্ণ বৈষম্য নিয়ে প্রিন্স হ্যারির স্ত্রী মেগানের বিস্ফোরক মন্তব্য। Ashamed to say it at the time and ashamed to have to admit it to Harry, especially because I know how much loss he's suffered, but I knew that if I didn't say it that I would do it. I just didn't want to be alive anymore. এবারে বিস্তারিত। বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা পাকিস্তানের পদলেহন করে তারা 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা খুঁজে পাবে না, এমনটাই স্বাভাবিক। আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সোমবার এই কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানকে বিএনপি স্বাধীনতার ঘোষক বললেও সে ৭১-এর 25 এবং ২৬ মার্চ সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে চট্টগ্রামে নিরস্ত্র বাঙালিদের হত্যা করেছে। শাহ আলী জয় রিপোর্ট। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ভাষণের তাৎপর্য নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই আলোচনা সভা। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একমাত্র লক্ষ্য নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র করতে এই দূরদর্শী ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করে, প্রস্তুত করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে। একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা। যারা এ ভাষণের অর্থ বুঝতে পারে না তাদেরকে নির্বোধ বলে আখ্যায়িত করেন তিনি। এরা পাবে না, কারণ পাকিস্তানি হানাদার বাহিনীও পায়নি, তারা অনেক খুঁজেছে। আমার মনে হচ্ছে এরা যেন সেই পাকিস্তানি সামরিক জান্তাদেরই পদলেহনকারী খোসামদিত সামরিক দল। কাজে তারাই যা বোঝে এরা তাই বোঝে, কিন্তু বাঙালি যা বোঝে এরা তা বোঝে না। সেই জন্য তারা এখনই কিন্তু খোঁজে যে এই ভাষণে কোনো স্বাধীনতার নাকি কোনো মেসেজই পায়নি। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকাও উল্লেখ করেন শেখ হাসিনা। চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল 25শে মার্চ, তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। 25-26 2 দিনই এই হত্যাকাণ্ড চালায়। 27 তারিখে সে যাচ্ছিল সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে। সেই অস্ত্র যাতে সোয়াত জাহাজ থেকে না নামায় সেখানে কিন্তু আমাদের যারা সংগ্রাম পরিষদে তারা বাধা দিয়েছিল, ছাত্ররা সাধারণ জনগণ বাধা দিয়েছিল এবং সেখানেই জিয়াউর রহমানকে তারা আটকায়। আওয়ামী লীগ সভাপতি বলেন, 7 মার্চ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য শুনলে বোঝা যায় তারা এখনো পাকিস্তানের দালালি ছাড়তে পারেনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনাকালীন নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব। এই প্রতিবাদে 5 সংগ্রামী নারীকে দেয়া হয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা, যারা হাজারো প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজেদের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতা দিয়ে নারীদের অধিকার অর্জনের তাগিদ দেন। শুকুন নামিরের প্রতিবেদনে বিস্তারিত। নারী, যার মধ্যে খুঁজে পাওয়া যায় কন্যা, বন্ধু, জননী, প্রেয়সী, সহধর্মিনীর রূপ। তবে এই সব কিছুকে ছাপিয়ে নারী সবার আগে একজন মানুষ, একজন ব্যক্তিত্ব। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে প্রকাশ পায় নারীর দক্ষতা, যোগ্যতা। অতঃপর তিনি হয়ে ওঠেন সমাজের 8-10 জনের আদর্শ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এমন আদর্শবান 5 নারীকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া হয়। তারা হলেন হাসিনা বেগম নীলা, মিফতাহুল জান্নাত, হেলেননেসা বেগম, রবিজান, অঞ্জনা বালা বিশ্বাস। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের জায়গা থেকে ধৈর্যটাকে ধরে রাখা। নজরুলের সেই সাম্যবাদী কবিতাকে অনুসরণ করেই আমি এগিয়ে চলেছিলাম। জাতীয়ভাবে সেরা জননী আমার মা, আমি তার সন্তান হিসাবে অবশ্যই গর্বিত। সোমবার সকালে রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এই 5 সংগ্রামী নারীর হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকার এবং সমমর্যাদা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আইন, নীতি, কৌশল
গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করছেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের অধিকার দেওয়া বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য করোনাকালীন নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত ও জামিনের মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আগের শর্তগুলো বহাল রেখে দেশের যে কোনো স্থানে খালেদা জিয়ার বিশেষায়িত চিকিৎসা গ্রহণে সরকারের আপত্তি নেই বলেও জানিয়েছেন মন্ত্রী। আরও জানাচ্ছেন সজল দাস। গেল বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে সরকার প্রধানের নির্বাহী আদেশে জামিন পান জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী 24 মার্চ শেষ হচ্ছে খালেদা জিয়ার দ্বিতীয় দফায় 6 মাসের দণ্ড স্থগিতের মেয়াদ। এরই প্রেক্ষিতে গেল 2 মার্চ দণ্ড স্থগিত ও জামিনের মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। সোমবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পূর্বের শর্তে আরও 6 মাস বাড়ানোর সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়ার আপনার আরও 6 মাস এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। শর্ত আগের যেই শর্তগুলি দুটো ছিল, সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নিতে সরকারের আপত্তি নেই বলেও জানান আইনমন্ত্রী। উনি বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে উল্লেখ করেছেন, দ্য চয়েস উইল বি হার্স, যে উনি কাকে স্পেশালিস্ট হিসাবে দেখাতে চান। সেটা তো সরকার সেই জন্যই বলা হয়েছে যে বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে তিনি যদি দেশের ভিতরে পদক্ষেপ নেন তাতে সরকারের কোনো আপত্তি নাই। এই সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে পৌরসভার রূপালী চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে এই অভিযোগ করেন খিজির হায়াত। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন মুক্তিযোদ্ধা খিজির হায়াত। ঘটনার আগে আব্দুল কাদের মির্জা ও তার সমর্থকরা খিজির হায়াতকে গালমন্দ করেন। পরে তাকে মারধর করা হয়। এ সময় তার পাঞ্জাবি ছিঁড়ে যায়। এ ব্যাপারে চেষ্টা করেও আব্দুল কাদের মির্জার বক্তব্য পাওয়া যায়নি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিশ্ব শক্তিগুলো ব্যর্থ এবং তা তাদের জন্য লজ্জার, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ডিকেব আয়োজিত কূটনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো রোহিঙ্গা গণহত্যার দায়ে অল্প কয়েকজন সেনা কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে, যা যথেষ্ট নয়। সব দেশই মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যারা শান্তি নিয়ে কাজ করে তারাও নীরব। সেমিনারে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক দূত মিয়া সেপো সহ কয়েকটি দেশের নারী রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারীর প্রতি যথার্থ সম্মান ও তাদের সব অধিকার সুরক্ষিত করতে পাঠ্যপুস্তকে এ সম্পর্কিত বিষয়গুলো ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব আয়োজিত নারী দিবসের এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মুক্তিযুদ্ধে নারী শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নারীর অসামান্য আত্মদানের কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, কারোর সাহায্যে নয় বরং নিজেদের যোগ্যতা দিয়েই বিভিন্ন অঙ্গনে অবস্থান শক্তিশালী করেছে এদেশের নারী সমাজ। অনেক বই পড়ি মুক্তিযুদ্ধ সম্পর্কিত, একটা লাইন দুইটা লাইনও খুঁজে পায় না যে একজন নারীর অবদান কি ছিল। আমরা দুইজনের নাম জানি, ডাক্তার সেতারা এবং কাকন বিবি, তারামন বিবি।
তো তাদেরকে খুঁজে বের করতে বহু বছর লেগেছে। অনেকের ইন্টারভিউ করেছিলাম যে সমাজ তাদের গ্রহণ করে না, পরিবার গ্রহণ করে না, এবং তারা অর্থ কষ্টে অনেকে ইতিমধ্যে মারা গেছেন। আপনারা বলেছেন যে শিক্ষায় নারীকে মানুষ হিসেবে দেখবার মানসিকতা, আমাদের পুরো কারিকুলাম চেঞ্জ হচ্ছে। আমরা একটা বিজ্ঞান মনস্ক যেন জাতি তৈরি করতে পারি, জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে অগ্রসরমান, এবং সেখানে মূল্যবোধের জায়গা যেন অবশ্যই থাকে। পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজের অগ্রগামী নারীরা। বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা তুলে ধরেন নানা লড়াই আর টিকে থাকার গল্প। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 আয়োজিত পরিবার, সমাজ কিংবা কর্মক্ষেত্রে নারীকে এখনো টিকে থাকতে হয় নানা প্রতিকূলতাকে মোকাবেলা করে। বৈষম্যের বিরুদ্ধে যুগ যুগ ধরেই আওয়াজ তুলেছে নারী। আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ করে আয়োজিত এই গোলটেবিলে উঠে আসে নারীদের লড়াইয়ের, শোষিত হওয়ার নানা গল্প। পাশাপাশি বলা হয় সম্ভাবনার কথাও। পুরুষ যদি মজুরি পায় 400-450 টাকা বা 500, একজন নারীকে দেওয়া হয় 200 বা 250, কিন্তু সে কিন্তু শ্রম দিচ্ছে বেশি, মেধাও দিচ্ছে বেশি, আন্তরিকভাবে কাজ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকার নারী আছেন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেটার্স, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাদের সব জায়গায় কিন্তু লিডারশিপের বা ডিসিশন মেকিং এর জায়গায় আমাদের নারীদের সমান অধিকার রয়েছে। পার্টিসিপেশন অনেক বেড়েছে। আমরা যেটা বলি যে সমতা, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ব্যালেন্স, এই জায়গা থেকে বের হয়ে আমাদের বোধহয় এখন একটু জেন্ডার সেন্সিটিভ হওয়া উচিত। নারী বিভাগের দায়িত্ব না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ক্রিকেট বোর্ড, সেটা হচ্ছে মোস্ট প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন ইন স্পোর্টস যেটা বলা হয় আমাদের দেশে। ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1972, স্বাধীনতা যুদ্ধের 1 বছর পরেই। আজ পর্যন্ত সেই এতগুলো বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত কোনো নারী কোনো পরিচালকের রোলে আসতে পারেনি। আজ এখন এই যে বোর্ডটা আছে সেখানে 24 জন পরিচালক আছে, প্রত্যেকজনই পুরুষ। তাকে কর্মক্ষেত্রে পোশাক নিয়ে কথা শোনানোর কোনো অধিকার কোনো পুরুষ সহকর্মী, মহিলা সহকর্মী কারণ নেই, এটা তার ব্যক্তি স্বাধীনতা। নারীর এগিয়ে চলার বন্ধু হয়ে দায়িত্ব নেবার কথা জানান সমাজের নেতৃত্বে থাকা পুরুষরা এবং আহ্বান জানান পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেবার জন্য। যে সংগ্রামটুকু আমার মধ্যপ্রাচ্যে যে নারী করে চলছেন, যে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে যে নারী কাজ করে চলা, আমাদের লড়াইটুকু হতে হবে যে এখনো যারা অনগ্রসর নারী তাদের সঙ্গে তাদের জন্য কিভাবে কাজ করা যায়। আমরা আমাদের ঘর থেকে কেন শুরু করি না, যে আমরা এই জায়গাটা থেকে আমরা সচেতনতার কাজটা করি, নারীকে সম্মান করাটা আমরা শেখাই। দেশের বিভিন্ন অঙ্গনের নেতৃত্বে থাকা নারীরা মনে করেন শুধুমাত্র অংশগ্রহণে নারীকে এগিয়ে নিয়ে আসা নয়, এখন সময় এসেছে সর্বক্ষেত্রে নেতৃত্বেও নারীদের সমান পদচারণার। নতুন মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। পাবনার বেড়া উপজেলায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান, বেড়া উপজেলার নটিয়াবাড়ি এলাকায় আলম হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ওই কারখানাটি চলছিল। গোপন খবরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কারখানা থেকে একটি পিস্তল, একটি রিভলভার, 2টি 1 শুটার গান উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির সময় দুজনকে হাতে নাতে ধরে পুলিশ। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে দুর্নীতি কমেনি। গেল 5 বছর দায়িত্ব পালন করে তেমন তৃপ্তিও পাননি, এমনটা জানালেন দুদকের বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে বিদায়ী দুদক চেয়ারম্যান দাবি করেন, দুদক ক্ষমতা ও প্রভাবের কাছে নতি স্বীকার করে না। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। গেল 5 বছরে দুদক আলোচনায় থেকেছে ক্যাসিনো কাণ্ড, ব্যাংকিং খাত ও স্বাস্থ্য খাতের দুর্নীতি সহ সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ গঠন আর মামলা সংক্রান্ত বিষয় নিয়ে। যা ঘটেছে সংস্থার সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদকালে। 2016 সালের মার্চের 2য় সপ্তাহে নিয়োগ পাওয়া দুদক চেয়ারম্যান বিদায়কালে বলে যান সংস্থার বড় দুর্বলতা ও সফলতার কথা। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে শর্টেজ অফ ম্যান পাওয়ার, কোয়ালিটি ম্যান পাওয়ার। এখানে যেরকম লোক থাকা দরকার, যে কোয়ালিটি সম্পন্ন মানুষ ইনভেস্টিগেশন করবেন, অনুসন্ধান করবেন, সেই লোকজনের অভাব, জনবলের অভাব রয়েছে।
ইকবাল মাহমুদ বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে আইনের কোনো ঘাটতি নেই সংস্থাটির। যথেষ্ট ক্ষমতা রয়েছে দুদকের, আইনি ম্যান্ডেট রয়েছে এবং আমি মনে করি যতটুকুই আইন আছে এই আইন দিয়ে অনেক কিছুই করা সম্ভব। আইন পরিবর্তনের জন্য কোনো কথা বলতে চাই না, আইন পরিবর্তিত হয়ে আমাদের কাছে আসলে সেটা নিয়ে আমরা কাজ করব, সেটি আমাদের কাজ। আমি দায়িত্বহীনভাবে বলতে পারি যে আমার কোনো চাপ ছিল না, সরকারের তরফ থেকে আমার কোনো চাপ ছিল না। দুদকের উপরে সরকারের কোনো চাপ নেই বলেই গেল 5 বছরে দুর্নীতি প্রতিরোধ ও দমনে সর্বোচ্চ চেষ্টা করতে পেরেছেন বলেও জানান ইকবাল মাহমুদ। 5 বছরের সফলতা ব্যর্থতা এগুলো। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। অনুসন্ধান শেষে পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোয়াজ্জেম হোসেনকে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি দেয় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির তথ্য আদালতকে জানালে বিচারপতি খুরশিদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ আগামী 15 মার্চের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও পিপলস লিজিংকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে মোয়াজ্জেম হোসেনকে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি দেয় দুদক এবং অভিযোগ পরিসমাপ্তি ঘোষণা করে। যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রচার ও প্রকাশ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। তিনি জানান, নারী শিশু নির্যাতন দমন আইনে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ না করার বিধান রয়েছে, তবে অনেকাংশে সে বিধানের বাস্তবায়ন লক্ষণীয় নয়। এমন বাস্তবতায় রিটটি করা হয়। আজ থেকে ভিন্ন আঙ্গিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শুরু হলো মশা নিধন ক্র্যাশ প্রোগ্রাম। সকালে রাজধানীর মিরপুরে শাগুফতা খাল থেকে কার্যক্রম শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, উত্তর সিটি কর্পোরেশনকে 10টি অঞ্চলে ভাগ করে এই কার্যক্রম পরিচালনা করা হবে, যার তদারকি করবে তৃতীয় আরেকটি পক্ষ। নাইম আলজিকর প্রতিবেদন। রাজধানীতে মশার উপদ্রব বন্ধে মিরপুর শাগুফতা ব্রিজ এলাকায় মশা নিধনের এই কার্যক্রম পরিচালনা শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথমে ফগিং এবং পরে কীটনাশক ছিটানো হয় খাল ও তার আশপাশের এলাকায়। মেয়র বলেন, উত্তর সিটি কর্পোরেশনের 54 ওয়ার্ডের 1400 কর্মী একদিন একটি অঞ্চলে মশা নিধনের কাজ করবে। আর এই কার্যক্রম মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে তৃতীয় পক্ষকে, যারা প্রতিবেদন সরাসরি মেয়রকেই দেবেন। এখানে কিছুটা সিস্টেমের পরিবর্তন করা হয়েছে। আগে সকালবেলা লার্ভিসাইড করা হতো, এখন আমরা ফুটপাথের ভিতরে আমরা ওখানে ফগিং করব, তারপর লার্ভিসাইড করব। পরে মিরপুর 6 নম্বরে সরকারি কর্মকর্তাদের আবাসনের সামনে মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সড়কে ময়লার স্তূপ দেখে তা গাড়িতে তুলে ওই আবাসিক ভবনের সামনে ফেলে সিটি কর্পোরেশনের কর্মীরা। আমরা সামনে ময়লা রাখাটা কেমন খারাপ না বলেন? গাড়ি নিয়ে ওই যে বড় বুথগুলো আছে ময়লা ফেলার, ওখানে চলে যায়। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানান মেয়র আতিক। যার যার বাসার সামনে আমি যদি ময়লা যদি পাই, আমি সেই বাসার ভিতরে অথবা বাসার গেটের সামনে কিন্তু আমি ময়লা ফেলে দিব। এরপরই মশা নিধনে অভিযান চালানো হয় মিল্ক ভিটার কারখানায়। ময়লার ভাগার ও অপরিচ্ছন্ন ডোবায় এ সময় মেলে মশার লার্ভা। কর্মকর্তারা বলছেন, এই ময়লা পরিষ্কারে প্রয়োজন কোটি টাকার টেন্ডার। কয়েক কোটি টাকার কাজ, আমরা আমাদের যে খরচটা করি 20 লক্ষ টাকার উপরে হলে এটুকু অধিদপ্তরের পারমিশন লাগে। এই ধরনের যারা কাজ যারা করেছে এটি অত্যন্ত দুঃখজনক এবং তাদের কিন্তু শাস্তি পেতেই হবে। মঙ্গলবার 4 নম্বর অঞ্চলে মশা নিধন কার্যক্রম চালাবে উত্তর সিটি কর্পোরেশন। হাসান কামরুল, নিউজ 24, ঢাকা। খাল উদ্ধারে ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান চলছে। সোমবার রাজধানীর যাত্রাবাড়িতে কাজলাপাড় এলাকায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রোববার থেকে উচ্ছেদ অভিযানে কাজলাপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সহ বেশ কিছু বাড়ি ভাঙা হয়, যার অধিকাংশ খালের জায়গায় স্থাপন করা ছিল। দখলদারদের উচ্ছেদে সিটি কর্পোরেশন থেকে 24 ঘন্টা আগেই জানানো হয় অভিযান পরিচালনার নোটিশ। তবে দুদিনের অভিযানে জরিমানা করা হয়েছে মাত্র 13,000 টাকা। এবার করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাস সংক্রমণের 1 বছর আজ। এদিকে 54 দিনের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন গেল 24 ঘন্টায়।
একদিনে করোনা শনাক্ত হয়েছে 845 জনের, আর করোনা আক্রান্ত হয়ে একই সময়ে মারা গেছেন আরও 14 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এ পর্যন্ত দেশে মোট 5,51,175 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। 8,476 জনের মৃত্যু হয়েছে, আর মোট সুস্থ হয়েছেন 5,04,120 জন। এদিকে সোমবার করোনা ভ্যাকসিন নিয়েছেন 1,17,148 জন। ভ্যাকসিন নিলেও করোনা রোধে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনার 1 বছরে বাংলাদেশ সাফল্য চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। জানান, মহামারীর কারণে বাংলাদেশ $20 বিলিয়ন ক্ষতির শিকার। আরও জানাচ্ছেন মাসুদ আলাবনী। গেল বছরের 8 মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট প্রথমবারের মতো জানায় বাংলাদেশে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর পেরিয়েছে বছর। ভয়াবহ করোনা 1 বছরে মানুষের জীবনকে করেছে বিপর্যস্ত। সোমবার এক সেমিনারে বক্তারা বলেন, করোনার কিছু সমস্যা এখনো বিদ্যমান। সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করেছেন স্বাস্থ্যকর্মীরা। এজন্য তাদের প্রণোদনা দেয়া জরুরি। গবেষণা করা দরকার। এই যে ভ্যাকসিনেশন যে হচ্ছে, সেই ভ্যাকসিনটার এখনো পর্যন্ত এফিকাসি আছে ঠিকই। আমাদের যেরকম ড্রাগ রেজিস্ট্যান্ট হয় অ্যান্টিবায়োটিকে, এই ভ্যাকসিনটা যদি, কারণ এটা অত্যন্ত নটোরিয়াস ভাইরাস। এখন আমরা কিছুটা জ্ঞান অর্জন করেছি, আমরা কিছুটা সফলতা অর্জন করেছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসক বৃন্দ, বিশ্বমানের চিকিৎসক আমাদের আছে, এদেরকে যদি সহায়তা করা যায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন তৈরিতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি। এই করোনা ভাইরাস শিখাই দিয়ে গেল যে হেলথকে নেগলেক্ট করলে কি অবস্থা হয় পৃথিবীর। অর্থনীতি কিভাবে ধ্বংস হয়ে যায়। অনেক দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর লস হয়েছে $12 ট্রিলিয়ন এই করোনা ভাইরাসের জন্য। বাংলাদেশও প্রায় $12 থেকে $20 বিলিয়ন লস করেছে। করোনায় দেশের বড় আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সবাই কিন্তু এই মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। আগামী 10 মার্চ ঢাকা উত্তর ও 16 মার্চ ঢাকা দক্ষিণ সিটিতে সমাবেশ করতে নিরাপত্তা চেয়ে সোমবার বিকেলে ডিএমপির যুগ্ম কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি, তাবিদ আউয়াল ও ইশরাক হোসেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। এর অংশ হিসেবে 2 সিটিতে প্রথমে সমাবেশ করবে তারা। কয়েকটি জায়গায় অনুমতি চাওয়া হয়েছে। এ সময় ইশরাক হোসেন বলেন, আমরা সমাবেশ করতে নিরাপত্তা চাইতে এসেছি, আর তাবিদ আউয়াল আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সমাবেশ সফল হবে। ভোটের অধিকার থেকে এই দেশের মানুষ বঞ্চিত। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই কর্মসূচি হাতে নেওয়া। সে অনুযায়ী ঢাকাতে আমরা 2টি জনসভা আহ্বান করেছি। একটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন, আরেকটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন। সরকারকেই তো আমরা বৈধতা দিচ্ছি না, আমরা তো এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি যে অবৈধভাবে বিনা ভোটে তারা এসে আমাদের এই অপশাসন, দুঃশাসন, মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে দেশ। এর বিরুদ্ধে আমাদের জনসমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা 31 মার্চ পর্যন্ত চলবে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবে ভর্তি পরীক্ষা এবার ঢাকা সহ সব বিভাগীয় শহর অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে কেন্দ্র স্থাপন করায় আবেদন ফি কিছুটা বাড়ানো হয়েছে। গেল বছর আবেদন ফি ছিল 450 টাকা, এবার 650 টাকা করা হয়েছে। বিটিআরসির 1800 ও 2100 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলামে সরকারের প্রায় 3000 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। সোমবার সকালে কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনারের সভাপতিত্বে প্রায় 12 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এ নিলামে গ্রামীণফোন 1800 মেগাহার্টজ ব্যান্ড হতে $31 মিলিয়ন প্রতি মেগাহার্টজ দামে 0.4 মেগাহার্টজ এবং 2100 মেগাহার্টজ ব্যান্ড হতে $29 মিলিয়ন প্রতি মেগাহার্টজ দামে 0.5 মেগাহার্টজ এবং
46.75 মিলিয়ন মার্কিন ডলার প্রতি মেগাহার্জ দামে 0.5 মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। রবি 1800 মেগাহার্জ ব্যান্ড হতে 2.6 মেগাহার্জ এবং 2100 মেগাহার্জ ব্যান্ড হতে 29 মিলিয়ন মার্কিন ডলার প্রতি মেগাহার্জ দামে 0.5 মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। বাংলালিংক 1800 মেগাহার্জ ব্যান্ড হতে 4.4 মেগাহার্জ এবং 2100 মেগাহার্জ ব্যান্ড হতে 5.0 মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। 1800 মেগাহার্জ ব্যান্ডে বাংলালিংকের বর্তমান তরঙ্গ 15.6 মেগাহার্জ হতে 20.0 মেগাহার্জে এবং 2100 মেগাহার্জ ব্যান্ডে বাংলালিংকের বর্তমান তরঙ্গ 10 মেগাহার্জ হতে 15.0 মেগাহার্জে উন্নীত হলো। এছাড়াও টেলিটক 2100 মেগাহার্জ ব্যান্ডে অত্যন্ত প্রতিযোগিতামূলক নিলামে অংশগ্রহণ করেও শেষ পর্যন্ত কোনো তরঙ্গ কিনতে পারেনি। সব মিলিয়ে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 3000 কোটি টাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কক্সবাজারে অনুষ্ঠিত হলো ওয়ালটন মিট দ্য ড্রিমার শীর্ষক সম্মেলন। সম্মেলনে অংশ নেন সহস্রাধিক সেলস এক্সিকিউটিভস, ওয়ালটন পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর SM আশরাফুল আলম ও SM মাহবুবুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ সহ আরও অনেকে। বক্তারা করোনা দুর্যোগ কাটিয়ে চলতি বছর ওয়ালটন পণ্য বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে দিক নির্দেশনা দেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে সম্মেলন শেষ হয়। বর্ণবৈষম্য দূর করতে যেখানে বিশ্বজুড়ে চলছে আন্দোলন, শেষ সময়ই প্রকাশ্যে এলো ইংল্যান্ডের রাজ পরিবারের বর্ণবাদের এক করুণ চিত্র। ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের ছেলে আর্চির জন্মের আগেই তার গায়ের রং কালো হবে কিনা তা নিয়ে উদ্বেগ ছিল রাজ পরিবারে। এমন আরও বেশ কিছু অস্বস্তিকর ইস্যু অপরা উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মেগান। জানাবো খেলার খবর। 3 ওয়ানডে ও 3 টি20 খেলতে নিউজিল্যান্ডে রয়েছে বাংলাদেশ দল। আর দুদিন কোয়ারেন্টিনে থাকার পর স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন টাইগাররা। আপাতত অনুশীলনে বাংলাদেশ দল কাজ করছে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন মেনেই বাংলাদেশ দলের টি20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন কাজটা সবচেয়ে কঠিন বোলারদের জন্য। পাঁচ বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চলেছেন শাহাদাত হোসেন রাজীব। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার খরচ জোগাতে তার মাঠে ফেরার আকুতি বিবেচনায় নিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন শৃঙ্খলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে, অনুমোদন দিলেই আসন্ন NCLE মাঠে দেখা যাবে তাকে। জীবনের স্বর্ণালী সময় হেলায় হারিয়েছেন শাহাদাত, এখন নিজেও সেটা বুঝতে পারছেন হাড়ে হাড়ে। তাই এবার আর ভুল নয়, দিয়েছেন সব ভুল শুধরে নেয়ার প্রতিশ্রুতি। সংবাদ শেষ করব সংস্কৃতির খবর দিয়ে। কবিতার শিল্পিত উচ্চারণে নারী দিবস নিয়ে কথামালার বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, যেখানে কবিতার আশ্রয়ে ব্যক্ত হয় পুরুষের সমান্তরালে নারীর এগিয়ে চলার প্রত্যয়। সোমবার বিকেল থেকে রাত অবধি রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে চলে এই আয়োজন। চিৎকার কর্মে দেখে কত দূর গলা যায় শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর। কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত নারী উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন শিরিন ইসলাম। একক ও সমবেত আবৃত্তির পরিবেশনায় অনুষ্ঠান শেষ হয়। দর্শক, এই ছিল নিউজ 24 রাত 10টার সংবাদের পুরো আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।